খুব স্বাভাবিক হবার চেষ্টা করছি আমরা। সড়ক মহাসড়কগুলোতে চোখ রাখলে খুব বোঝা যায় স্বাভাবিক একটি জীবনে নিজেদের ফিরিয়ে আনবার আপ্রাণ চেষ্টা করছি আমরা। তবে যে জীবন ফিরিয়ে আনবার চেষ্টা করছি সেই জীবনের নিশ্চয়তা আছে তো। নিজেকে নিশ্চিত রাখবার জন্য, নিশ্চিতভাবে নিরাপদ রাখবার জন্য যা যা করণীয় তা করছি তো। ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ প্রতিদিন যেই যানজটটা আমরা দেখছি, সেই যানজটের মাঝে নিজেদের জন্য একটু সময় বের করে ভাবছেন তো হাতগুলো জীবাণুমুক্ত করা যায়, মাস্কটা সবসময় যাতে মুখেই থাকে, নাক থেকে মুখ থেকে নামিয়ে যাতে না রাখেন। তবে এই যাত্রায় হয়তো সবাই মিলে সুস্থ থাকবো, তবুও যদি স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে, করোনা হেল্প ডেস্কের এই আয়োজন আপনাদের জন্য। জুলহা জুবের আপনাদের সাথে আছে। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আমাদের সাথে ডাক্তার আবু সাইদ শিমুল আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আরও 31টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। আপনার পরিবারও হতে পারে যদি আপনি সচেতন না থাকেন। গত 24 ঘন্টার ফলাফল এটি। শনাক্ত হয়েছেন 1666 জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে মোট 6838 জনে। তার মানে 6838 স্বজন আমরা হারিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,218টি। সেখানে শনাক্তের হার 12.60%। সব মিলিয়ে ভাইরাসে এখন মোট আক্রান্ত হয়েছেন 4,77,545 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। মোট সুস্থ এখন 3,95,960 জন। নাশক, প্রতিদিন যে কথাটা আপনাদের বারবার বলি যে জীবাণুনাশক, এমন একটি জীবাণুনাশক নিজের হাতের কাছে রাখা চাই। চলতে ফিরতে, কোথাও যেতে, কারো বাসায়ও গেলে ভুলা যাবে না এটা। আর যারাই ফোন করছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। এরই মধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বিপাশা নরসিংদী থেকে বলছি। জি আপা বলুন। আসলে আমি 32 সপ্তাহ গর্ভবতী। আগে আমার দুইবার মিসক্যারেজ হয়েছে। আচ্ছা, কত সপ্তাহে মিসক্যারেজ হয়েছিল? 25 সপ্তাহ, 27 সপ্তাহ। কারণ বলেছিল তখন ডাক্তার কেন মিসক্যারেজটা হলো? না, কোনো কারণ না, এমনিতেই লেবার পেন উঠছে, নরমালি ভাবে ডেলিভারি হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছি, কিন্তু আপনার এখন ইনজেকশন আর হচ্ছে আপনার মাইক্রোজেন সানডেস ইকোস্প্রিন জি বন্ধ করার সময় হয়েছে কি? বিপাশা, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমি এইচপিসি ইনজেকশন দিতেছি। এইচপিসি ইনজেকশন দিচ্ছেন, 2 অ্যাম্পুল করে মাংসপেশিতে দিচ্ছেন। আর কি করছেন? আর মাইক্রোজেন সানডেস ট্যাবলেট খাচ্ছি আর ইকোস্প্রিন খাচ্ছেন। জি, কি জানতে চাচ্ছেন এখন, ঠিক আছেন কিনা আপনি? জি, আর এখন এগুলা বন্ধ করার সময় হয়েছে কিনা, এগুলো বন্ধ করে দিবেন কিনা জানতে চাচ্ছেন। একটু আমাদের বলবেন, আপনার কি ব্লাড সুগারের সমস্যা আছে কিংবা থাইরয়েডের সমস্যা আছে? না, সমস্যা নেই। কোনো সমস্যা নাই। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি আর কিছু জানবার থাকে। না, আমরা আসলে ওনার ব্যাপারটা এখানে আসলে যে বিষয়টি হয়েছে, একবার দুবার মিসক্যারেজ হচ্ছে, সবার আসলে একটু মনের মধ্যে ভয় ঢুকে যায়, কি হচ্ছে, কি হতে পারে এবং কি হবে। এই প্রশ্নগুলোরই উত্তর আসলে আমরা বারবার খুঁজতে চাই আর আমরা চিকিৎসকরাও দিতে চাই। উনি যে প্রশ্নটি করেছেন, এখানে কতগুলো আশার দিক আছে, সেই আশার দিকগুলো আমি বলতে চাই। প্রথম কথা, যে মিসক্যারেজ হওয়ার যে সময়টি কিন্তু এখন পার হয়ে গেছে, অর্থাৎ 28 সপ্তাহ উনি ওনার প্রেগন্যান্সি পার করে ফেলেছেন। অর্থাৎ এটি আপনার জন্য একটি গুড নিউজ। সেকেন্ড একটা গুড নিউজ, 32 সপ্তাহ পর্যন্ত প্রেগন্যান্সি চলে গেছে। তার মানে এখন যদি কোনো কারণে লেবার পেইন উঠেও যায় অথবা কোনো কারণে ডেলিভারি করতেও হয়, দ্য সার্ভাইভাল চান্স অফ দ্য বেবি ইজ ভেরি হাই, অর্থাৎ বাচ্চাটি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেখান থেকেও কিন্তু এখন আপনার জন্য চিন্তার বিষয়টা কমে গেছে। তৃতীয়, জুবাইর আপনাকে প্রশ্ন করেছিল যে আপনার ডায়াবেটিস, হরমোনাল প্রবলেম এগুলো আছে কিনা। আপনি বলেছেন নেই। তারপরে আমি আরেকবার একটু ক্লিয়ার করতে চাই যে ব্লাড সুগার রিসেন্ট 1 মান্থের মধ্যে দেখা হয়েছে কিনা, ফাস্টিং এবং খাওয়ার পরে কেমন থাকে। এটি যদি 6 এবং 7 এর মধ্যে থাকে ঠিক আছে। ব্লাড প্রেশারটি দেখা হয়েছিল কিনা, এটি 140/90 এর মধ্যে আছে কিনা, যদি থাকে অ্যাবসলিউটলি ফাইন। এবং আপনার কোনো ধরনের পানি যাওয়া, ইউরিন ইনফেকশন, এমন কোনো সিমটম আপনি দেখতে পান কিনা যেগুলো হয়তো প্রিম্যাচুর ডেলিভারির একটা কারণ হতে পারে। এগুলো যদি কিছু দেখতে পান তাহলে চিকিৎসককে দেখাতে হবে। আর যদি সেগুলো না থাকে তাহলে এই মুহূর্তে করণীয় কি?
ইকোস্পিরিন কবে ছাড়বেন? যখন 34 সপ্তাহ প্রেগন্যান্সিটা কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে ইকোস্পিরিন বন্ধ। মাইক্রোজেস কবে ছাড়বেন? 34 সপ্তাহ কমপ্লিট হলে মাইক্রোজেস বন্ধ করে দিতে পারি। ইনজেকশন এইচপিসি কবে ছাড়বেন? 34 সপ্তাহ কমপ্লিট হলে আমরা বন্ধ করে দিতে পারি। এগুলো হচ্ছে বন্ধ, কিন্তু কি দিব এই মুহূর্তে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটি স্টেরয়েড ইনজেকশন 12 ঘন্টা পর পর টোটাল 4টা দিতে হয়। যেহেতু আপনার আগে দুটো মিসক্যারেজ আছে, যে কোনো সময় আপনার প্রিম্যাচিউর লেবার বা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে। যদি হয়ে যায়, যদি বাচ্চাটি জন্মায় প্রিম্যাচিউর ভাবে, তার যেন শ্বাসকষ্ট না হয়, সেজন্য প্রিকশন হিসেবে আমরা স্টেরয়েড ইনজেকশনটা আপনাকে প্রেসক্রাইব করছি। 32 সপ্তাহে আপনি এখন দিয়ে ফেলতে পারেন, ঘরেই আপনি বসে এটা দিতে পারেন। এটা মাংসপেশিতে দিতে হয়, একটা করে ইনজেকশন 12 ঘন্টা পর পর টোটাল 4টা ইনজেকশন। এবং এটি আপনার বাচ্চা যদি প্রিম্যাচিউর ডেলিভারি হয়, বাচ্চাটিকে শ্বাসকষ্টের হাত থেকে বাঁচাবে, বাচ্চাটিকে আইসিইউতে যাওয়ার হাত থেকে বাঁচাবে। তো এই প্ল্যানে যদি আপনি চলেন, এবং ডেলিভারি প্ল্যান যেটি আমরা সবসময় বলছি করোনার এই সংকট সময়, কোথায় ডেলিভারি হবে, কে করাবে, কে রক্ত দিবে, কে টাকা দিবে, কে অ্যাম্বুলেন্স বা ট্রান্সপোর্ট দিবে, প্লিজ মেক দ্য ডেলিভারি প্ল্যান। তাহলে আমি মনে করি পারফেক্টলি আপনার টেনশন করার আর কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা দর্শকের ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে রউফ বলছিলাম। জি রউফ ভাই, বলুন কিভাবে হেল্প করতে পারি। আমার যে এই হাড়ে 2012 সালে একটু সমস্যা হয়েছিল, বুঝছেন? কি সমস্যা বলেন তো? ওই দম বন্ধ হয়ে আসতো, আর ওই সমস্যা হয়তো নিঃশ্বাস ফেলাতে পারতাম না। পরে আমি একটু ইকো করছিলাম, জি ইটিটি করছিলাম। ইকো ভালো চেক, কিন্তু ইটিটিতে ফেল করছিলাম, বুঝছেন? ইটিটিতে কি আসছে? এনজিওগ্রাম করতে ইটিটিতে ফেল করছিলাম। ফেল করছিলেন, আচ্ছা। তারপরে এনজিওগ্রাম করতে বলছিল, আমি ফরওয়ার্ড হাসপাতালে এনজিওগ্রাম করছিলাম। আচ্ছা, এনজিওগ্রাম করে কি জানতে পেরেছেন? এনজিওগ্রামে কোনো সমস্যা পাই নাই। আমাকে 3টা ওষুধ দিয়েছে। ওই সকালে নিটোকাট একটা 2.6, জি, আর দুপুরে দিতে নিটোকাট, আর ওগুলো প্লাডিক্স কে, আর রাইতে হচ্ছে আপনাকে র্যামেস 1.25। এটা 1 বছর খাইছিলাম, ভালো ছিলাম, এতদিন আর কোনো সমস্যা হয় নাই। ইদানিং আমার সমস্যা হতেছে। আর এই ওষুধগুলো খাওয়া যাবে কিনা এটা বাড়তে হতেছে। আর এখন হাঁটতে কোনো সমস্যা হয় না, আমি 2 বেলা হাঁটা করি। আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, ডায়াবেটিস কত থাকে? ডায়াবেটিস খাওয়ার পরে এই যে প্রতিদিন মাছটি 12 হয়েছে। 12। এর আগে মাছছিলাম 8 হয়েছিল, আর তার আগে মাছছিলাম 9 হয়েছিল। ডায়াবেটিসের জন্য ওষুধ কি খান? ডায়াবেটিসের ওষুধ দেয় না আমাকে, কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল করেন। ধন্যবাদ, তথ্যগুলো পেয়েছি বোধহয় আমরা। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু। আমি বলবো কি, দর্শকদের সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না। যেহেতু ইন্টারনেট সমস্যার জন্য আমি কিছু বেশি ওষুধের নাম জানতে পারিনি। তিনি ডায়াবেটিসের কি ওষুধটি খাচ্ছেন জুবায়ের? ওষুধ খাচ্ছেন না উনি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন খাদ্যাভ্যাস এবং হাঁটার মাধ্যমে, এবং এটা ছাড়া তিনি নিরোকার্ড খাচ্ছেন, ইকোস্প্রিন খাচ্ছেন। জি, আচ্ছা, আমার যেটা বিষয়, তিনি অ্যাঞ্জিওগ্রাম করেছেন, অ্যাঞ্জিওগ্রাম কি নরমাল ছিল? নরমাল ছিল। জি, আমি দর্শক আপনাকে বলছি যে আসলে আপনি অনেক অনেক পরীক্ষা করেছেন, যদি অ্যাঞ্জিওগ্রাম এমন একটি পরীক্ষা, আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড, যদি অ্যাঞ্জিওগ্রামে নরমাল থাকে, আমরা বলে থাকি যে তার হার্টের ব্লক জাতীয় কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এত ওষুধ খাবার আসলে প্রয়োজনে, তার বুকে ব্যথা অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা তার জন্য আমরা অনেক সময় দেখি অ্যাঞ্জিওগ্রামে, যদিও আমরা বলি যে শুধুমাত্র বড় রক্তনালী, ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, অর্থাৎ বড় রক্তনালীতে ব্লক নাও থাকতে পারে, কিন্তু ছোট ছোট রক্তনালী যে মাংসপেশির ভিতরে হার্টে থাকে, 95% ক্ষেত্রে আমরা বলি সেই মাইক্রোভাস্কুলার ডিজিজ কারো থাকতে পারে। কিন্তু আমরা এক্ষেত্রে এত বেশি ওষুধ দিব না। যেমন আপনি একটি ইকোস্প্রিন খেতে পারেন যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস ওষুধের সাথে যদি ওষুধ না খান, আপনাকে মনে করি যে যদি ডায়াবেটিস ওষুধ খাওয়া কিছু ক্রাইটেরিয়া সেটি বলছি, এর সাথে আপনি রক্তের কোলেস্টেরল কমানোর একটি ওষুধ খাবেন, যেমন অ্যাটোভার 10। এই দুটি ওষুধই আপনার জন্য যথেষ্ট। হার্টের জন্য এত বেশি ওষুধ খাবার প্রয়োজন নেই। আর আপনি ডায়াবেটিস ওষুধ খাবেন কিনা তার জন্য একটি নির্দিষ্ট মাত্রা আছে। যেমন আমরা বলি যে আপনার খাবার পরে যদি 12 থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার এটি কিন্তু মাত্রা সামান্য বেশি। এই অবস্থাতে আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক সময় চেষ্টা করি খাদ্যাভ্যাস এবং হাঁটাহাঁটি বা আমরা এক্সারসাইজ, এবং আমরা যে অন্যান্য যে আমরা নিয়ম শৃঙ্খলা বলি, জীবন আচরণ, তার মাধ্যমে প্রথমে চেষ্টা করি। যদি এতে ভালো না হয়, তখন আমরা ওষুধের ব্যবহার চেষ্টা করি। আপনার কিন্তু যে ডায়াবেটিস বললেন, যদি খাবার আগে আমরা রাখতে চেষ্টা করি 6, খাবার 2 ঘন্টা পরে 8, এবং 3 মাসে ডায়াবেটিসের গড় 7%। কিন্তু আপনার 12 থাকলে কিন্তু মনে করতে হবে এটি কিন্তু ওষুধ খাবার কি সময় হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে একেবারে কম মাত্রার একটি ডোজ আপনি শুরু করতে পারেন। যেমন, তবে তার আগে বলবো যে HbA1c এটি আসলে কত আছে যদি জানতে পারতাম, যদি সম্ভব হয়
আপনি এই পরীক্ষাগুলো আবার করে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাকে বলে দিব যে আপনার ওষুধ খেতে প্রয়োজন হবে কিনা। আপাতত লাইফস্টাইল যেটি বলছি এবং খাদ্যাভ্যাস যেগুলো আপনি জানেন যে বারবার অল্প খাবার এবং বেশি করে আঁশযুক্ত খাবার সেগুলো খেতে থাকুন। আর হার্টের জন্য এত ওষুধ খাবার দরকার নেই। যে দুটি ওষুধ বললাম, সঙ্গে আপনি অন্য কোনো ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিস আছে কিনা ঘাড়ের একটি এক্সরে করবেন এবং সিরাম আইজিই একটি অ্যালার্জির পরীক্ষা, এই পরীক্ষাটি করবেন। এরপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আর কোনো সমস্যা আছে কিনা। আশা করি তিনি ভালো থাকবেন এবং পরামর্শগুলো তিনি মেনে চলবেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। সাতক্ষীরা থেকে পিন্টু হালদার লিখছে তার কন্যা প্রিয়ন্তী হালদারের জন্য, যার বয়স 4 বছর 7 মাস, ওজন 20 কেজি, ছোট থেকে কৃমির সমস্যা ছিল এবং 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানোর পরও কৃমির সমস্যা যায় না। প্রতিদিন একে একে কৃমি বের হতে থাকে। ওষুধের আগে ডিলিনটিন খাওয়ায় এবং এখন অ্যালবিন প্রথমে 1 চামচ, পরের সপ্তাহে আরেক চামচ খাওয়ানোর পরও কৃমির সমস্যার সমাধান হয় না। মাঝে মধ্যে নিম পাতার রসও খাওয়ানো হয়, এমনকি পায়খানা কঠিন হয়, পায়ুপথ ফেটে গেছে। ইদানিং তার মেয়ে দাঁত দিয়ে নখ কাটার সমস্যা দেখা যাচ্ছে, কিছুতেই বন্ধ করতে পারছি না। এখন কি করতে পারেন তিনি জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আমি বয়সটা আরেকবার একটু জানতে চাই। 4 বছর 7 মাস। আচ্ছা, এক্ষেত্রে আসলে কিছু কিছু নিয়ম আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে শুধুমাত্র ওষুধ খেলেই তো হবে না, নিয়মগুলো মানতে হবে। তা না হলে দেখা যাবে যে কৃমি যদি একবার পেটে থাকে সেটা বারবার হতেই থাকবে। সুতরাং আপনি নিয়মগুলি কিন্তু একটু মানবেন। অনেক সময় দেখা যায় যে পানি ফুটালেও কিন্তু কৃমিটা যায় না। আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে আপনাকে ফিল্টার করতে হবে, তাহলে কৃমির ডিমগুলো খুব সুন্দরভাবে আটকে থাকবে, সেই পানিটা খাওয়াবেন। এবং বাচ্চাকে যারা লালন পালন করবেন তাদেরকেও কিছু নিয়ম কিন্তু মানতেই হবে। সেটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া, বাচ্চার কে যারা মলমূত্র পরিষ্কার করবেন তারপরে যেন সাবান দিয়ে হাত ধোয়, এবং অর্ধসিদ্ধ খাবার কিন্তু খাওয়ানো যাবে না। যে হাফ বয়েল ডিম বা মাংস এগুলো একদম পুরোপুরি সেদ্ধ করে তারপর খাওয়াতে হবে। এবং এই 4 বছর বয়সের বাচ্চা তো নিজে নিজে আসলে টয়লেটে যেতে পারে, সেজন্য অবশ্যই স্যান্ডেল পরে টয়লেটে যায় এবং নিজে নিজে সাবান দিয়ে হাত ধোয়াটা শিখে এবং নখ যেন ছোট রাখে সেটা আসলে খেয়াল রাখবেন। অনেকে বলে থাকেন যে অতিরিক্ত লালা পড়া, নখ কাটা, তারপরে খাওয়ার রুচি কমে যাওয়া, এগুলি বোধহয় কৃমির লক্ষণ। এগুলি কিন্তু অ্যাবসলিউটলি আলাদাভাবে নির্দিষ্ট করে বলা যায় না যে এগুলি হলেই কৃমি হবে। সুতরাং নখ কাটার কিন্তু একটা বড় কারণ হচ্ছে কিন্তু টেনশন বা ভেতরে অব্যক্ত কোনো কথা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এই সময়ে কিন্তু আমাদের এই লকডাউনের সময় বা এই করোনার সময় আমাদের বড়দের যে টেনশন সেটা কিন্তু ছোটদের মধ্যে আসলে কিন্তু সংক্রমিত হয়েছে। এবং পরিবারের মধ্যে যদি কোনো টানাপোড়েন থাকে, কোনো অশান্তি থাকে, কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যেও কিন্তু সংক্রমিত হয়। সেটা থেকে আমরা দেখেছি যে অনেক বাচ্চা এরকম নখ কাটতে থাকে। সুতরাং নখ কাটা মানে যে তার মধ্যে কৃমি রয়েছে তা না, কিন্তু আপনি সুনির্দিষ্ট করেই কিন্তু বলেছেন যে তার কৃমি যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু 4 বছর হয়ে গিয়েছে, আমরা খুব ছোটদের ক্ষেত্রে ডিলিনটিন ওষুধটা দিয়ে থাকি। বড়দের ক্ষেত্রে কিন্তু অ্যালবেন ডিএস কিংবা সোলাস ওষুধটা খুব ভালো কাজ করে। সোলাস 1 চামচ করে 2 বার 3 দিন খাবে এবং বাসা সকলে মিলে একসাথে কৃমির ওষুধ খাওয়া ভালো। আপনারা অন্য যারা রয়েছেন তারা অ্যালবেন ডিএস ট্যাবলেট 400 মিলিগ্রাম একটা খাবেন, 1 সপ্তাহ পরে আবার খাবেন। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করে চলেন, ইনশাআল্লাহ দেখবেন পরবর্তীতে আপনার বাচ্চা এই কৃমির সমস্যা থেকে পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডালিয়া বলছি দুর্গাপুর রাজশাহী থেকে। জি আপা, ডালিয়া আপা বলুন। আমার হাজবেন্ড গত 1.5 বছর হলো উনি হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা। তো 3টা ব্লক হয়ে গেছিল। আচ্ছা। হওয়ার পরে একবার আমি মাস 2 আগে মোস্তফা জামান স্যারের কাছে পৌঁছেছিলাম। জি। তিনি বিটিভিতে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এটা আমরা খুব উপকারিত হয়েছি। কিন্তু বর্তমানে এখন ওনার বাম পায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আচ্ছা। মাস 2 থেকে। আচ্ছা। আর উঠতে বসতে প্রচন্ড ব্যথা লাগছে। আচ্ছা। আর যেহেতু যে হাতে রুগী তো প্রতিদিন ভোরবেলা 1 ঘন্টা করে হাঁটাহাঁটি করে। আচ্ছা। হাঁটাহাঁটি করে। জি। আর 3টা রিং পরানো হয়েছিল অপারেশনের সময়। 3টা রিং পরানো এখন হয়েছিল। হচ্ছে যে আপনারা লিখেও বোধহয় জানিয়েছেন প্রশ্নটি। জি। লিখেছিলেন কি? হ্যাঁ, কালকে লিখেছিল কিন্তু হয়নি দেখে আজকে আবার শুরু করেছি আমাদের। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নিজের কাশি কতদিন ধরে? জি। আপনার কাশি কতদিন ধরে? আমার কাশি তো প্রায় 15-22 দিন হয়ে যাচ্ছে, কমছে না। কমছে না? আর কার আছে বাসায় এরকম কাশি? আর কারো নেই। আচ্ছা। আমারই। কাশির সাথে কি জ্বর আছে? আমার শ্বাসকষ্ট আছে তো। শ্বাসকষ্ট আছে আপনার। আপনি কি ওষুধ খাচ্ছেন শ্বাসকষ্টের জন্য? প্রায় 2 বছর থেকে ওষুধ খাচ্ছি শ্বাসকষ্টের,
কিন্তু মানে কন্টিনিউ খেয়ে যাচ্ছি, এটাও কোনো প্রবলেম হবে নাকি এটাও মানে চিন্তা করি, কিন্তু কোনো ডাক্তার কাছে আমি যাইনি। কেন জাননি? যেতে হবে তো, আপনাকে সুস্থ থাকতে হবে আপনার স্বামীর জন্য, আপনার সন্তানদের জন্য, পরিবারের জন্য। ধন্যবাদ ফোন দেওয়ার জন্য প্রফেসর মোস্তফা জামান। আমি একটু ভালো করে বুঝতে চাচ্ছি ইন্টারনেটের একটু প্রথম যে তার হাজবেন্ডের জন্য প্রশ্ন করেছেন, তার হার্টের 3টি ব্লক ছিল, তিনি কি কোনো রিং পরানো হয়েছিল, ভালো। এখন তার সমস্যা বর্তমানে পায়ের হাঁটুতে, তাই তো? ওজন কত কি আমরা কি জানতে পারি? এখন উনি কি আমাদের সাথে সংযোগে আছে? ওজন হচ্ছে 62 কেজি আর ওনার বয়স হচ্ছে 48 বছর। জি, এই ব্যথাটি কখন বেশি হয় আর মানে এই সমস্যাটি? মানে সবসময় ব্যথা থাকে, আর যখন উঠতে লাগে বা বসতে লাগে তখন বেশি ব্যথাটা অনুভব করে, তখন বেশি হয়। আচ্ছা, আর এমনি হাঁটাচলা করলে কোনো সমস্যা আছে কিনা? হাঁটার সময় সমস্যা হচ্ছে, হাঁটার সময় সমস্যা হয়, মানে পাটা মানে সমানভাবে হাঁটতে পারে না, মানে একটু উঁচু করে হাঁটে। এমনি হার্টের জন্য ওষুধ খাচ্ছেন তো? সবই ওষুধ খাচ্ছেন, তাই তো? হার্টের জন্য। জি, আপনাকে আরেকটি পরের প্রশ্নটি যার জন্য, সেটা কি আপনি নিজের জন্য নাকি? উনি কাশছেন আর কি 15-22 দিন ধরে। ওনার পায়ে মানে তেল মালিশ করা যাবে কিনা, আর এই যে হট ব্যাগ দিয়ে আমি একটু গরম। বুঝতে পেরেছি, সেটি আমরা বলছি। আর শ্বাসকষ্ট কাশির সমস্যাটি কার কথা বলছিলেন? যিনি ফোন দিয়েছিলেন। জি, ধন্যবাদ। আমরা আসলে প্রথম হলো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য, বিশেষ করে আমাদের উপর আস্থা রাখবার জন্য। যেহেতু 3টি ব্লক ছিল, আপনি স্টেন্টিং করেছেন, ভালো আছেন। আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আধুনিক চিকিৎসা করলে আসলে ভালো থাকা সম্ভব। আমরা আপনার যে এখন হার্টের দিকে যেহেতু ভালো আছেন, পায়ের সমস্যার জন্য আমরা বলি এটি অস্টিও আর্থ্রাইটিস হবার আশঙ্কা অথবা সম্ভাবনা বেশি। তার জন্য আমরা প্রথম কিছু পরামর্শ দিয়ে থাকি যে অনেক সময় দেখা যায় কি যে যখন এক পায়ে সমস্যা হয়, তখন দেখা যেতে মানুষের যখন হাঁটাচলা করে শরীরের সমস্ত ভারটি আসলে ওই পায়ের উপর একটি অনেক সময় যায়। সেজন্য যদি 2 পায়ের আমরা দেখা যায় যে চিকিৎসা প্রথম থেকে করতে পারি, যেমন আমরা বলি একটু অনেক সময় ব্যথানাশক ওষুধ খাবার জন্য, তবে ব্যথানাশক ওষুধ খেলে অনেক সময় কিডনির সমস্যা হয়। সেই জন্য আমরা বলি ন্যাপ্রোসিন, এই মুহূর্তে যদি ব্যথা বেশি আছে, ন্যাপ্রোসিন 500 মিলিগ্রাম সকালে একটি রাতে একটি, এটি আসলে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খাবেন, ভরা পেটে খাবেন অবশ্যই। সঙ্গে আপনি একটি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, হার্টের ওষুধ যেগুলো খাচ্ছেন অবশ্যই খাবেন। একটি জয়েনিক্স প্লাস সকালে একটি রাতে একটি খাবেন, এবং এর ক্যালসিয়াম ভিটামিন ডি আপনি আপাতত খেতে পারেন। এবং যেখানে আপনি জানতে চাইছেন মালিশ করা যাবে কিনা, আমরা আসলে মালিশকে বেশি প্রাধান্য দিই না, বলে একটু গরম ছ্যাঁক দিতে পারেন। কারণ কি, মালিশ করাকে আজকালকার দিনে আমরা বেশি প্রাধান্য দিই না, তবে একটি হট কম্প্রেশন, যেমন আমরা বলি গামছা অথবা তোয়ালেতে আপনি কিন্তু গরম করে সেটি দিতে পারেন। একই রকম হট ওয়াটার কম্প্রেশন আছে, সেটি দিতে পারেন। এগুলো কিন্তু উপকারী হবে। এবং একটু এক্সারসাইজ, ফিজিওথেরাপি, যদি ব্যথাটা কমে যায়, প্রচন্ড ব্যথা থাকা অবস্থা আমরা দেই না, ব্যথা কমে থাকলে তখন কিন্তু আপনার দিতে থাকে। তবে মনে রাখবেন, যখন আপনি এই ব্যায়ামগুলো ব্যথা কমে যাবে, কিছু বিধিবদ্ধ ব্যায়াম আছে, সেগুলো করবেন, আশা করি আপনি ভালো থাকবেন। তবে মনে রাখবেন যে যাতে ঘুমটি ভালো হয়, এবং যখন ভালো হবে এক্সারসাইজ গুলো অবশ্যই করবেন। যেসব খাদ্য খেলে সমস্যা হয় সেগুলো বাদ দিবেন। সিরাম ইউরিক অ্যাসিড করবেন, কোনো আপনার বাতের কোনো সম্পর্ক আছে কিনা, এবং যেখানে ব্যথা হয় সেখানে একটি এক্স-রে করতে পারেন। যদি কোনো হাঁটুতে যেমন ব্যথা হয়, এক্স-রে আপনার নি জয়েন্ট বোথ ভিউ এই করে আপনি একজন অর্থোপেডিক ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন। আর আপনার যে প্রশ্নটি করেছেন, এটি অ্যালার্জির সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি। আমরা বলি স্টিম নেবার জন্য পানির বাষ্প, এটি অত্যন্ত উপকারী। এবং যদি অ্যালার্জি থাকে, মন্টিয়ার আমরা সবসময় বলছি 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, এবং পেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। যদি খুব বেশি সমস্যা, কাশি ভালো না হয়, ট্যাবলেট প্রিকোডিল 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন 5 থেকে 7 দিন, এবং এর সাথে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। এবং যদি কাশি বেশি থাকে, ডক্সিবা 400 মিলিগ্রাম একটি করে খাবেন। এগুলো খেলে কিন্তু আপনি উপকার পাবেন, কাশিটি বন্ধ হয়ে যাবে, কাশি ভালো হয়ে যাবে। এর পরবর্তীতে শুধুমাত্র মন্টিয়ার ওষুধটি আপনি আগামী 3 মাস চালিয়ে যাবেন, এবং সঙ্গে স্টিম এটি ব্যবহার করবেন। এগুলো খাবার পরে আপনি ঠান্ডা, ধুলোবালি, প্রতিদিন আমরা পরামর্শ দিচ্ছি, সেগুলো মেনে চলবেন, তাহলে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন। আপনাদের দুজনের শুভকামনা করছি, যাতে আপনারা দুজনেই ভালো থাকেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। রোদেলা আহমেদ প্রশ্ন করেছেন, অনেকদিন ধরে প্রশ্ন করেছেন, 4 মাস আগে সিজারে প্রথম বাচ্চা রয়েছে, ইউটেরাসে ফাইব্রয়েড দেখা গেছে 10 থেকে 12 সেন্টিমিটার। ফাইব্রয়েড অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা আছে কিনা? কতদিন পরে দ্বিতীয় বাচ্চা নেওয়া যাবে? ফাইব্রয়েডের জন্য দ্বিতীয় বাচ্চা নেওয়ার আগে করণীয় কি তা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাস। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির পরে, যখন ফিরছি তখন।
স্বাগত আরেকবার। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। আমরা সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। রোদেলা আহমেদ আমাদের প্রশ্ন করেছিলেন। আচ্ছা, যে প্রশ্নটি আমাদের এসেছে 10 সেন্টিমিটার ফাইব্রয়েড যদি কখনো সাইজে হয়, ইউজুয়ালি কিন্তু সাধারণত আমরা প্রেসক্রাইব করি যে আসলে এই ধরনের সাইজের টিউমারটি আমাদের অপারেশন করতে হবে। কিন্তু আমাদের এই পেশেন্ট ইজ ডিফারেন্ট দেন দ্য আদার পেশেন্টস, কারণ কি তার রিসেন্ট ডেলিভারি হয়েছে, মাত্র 4 মাস আগে তার সিজারিয়ান সেকশন হয়েছে। এখন 4 মাস আগে একটা সিজারিয়ান সেকশন হওয়ার পরে সেকেন্ড লুক আবার একটা সার্জারি করা, ইট ইজ নট সো ইজি। এখানে অনেকগুলো বিষয় আছে, কারণ রোগীর একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, তার ওই জায়গার ক্ষত আসলে পূর্ণাঙ্গ যে শুকানোর বিষয়টি সেটিও আসলে এখনো কমপ্লিট হয়নি, কারণ 6 মাস গেলে হয়তো হতে পারে। এখন 10 সেন্টিমিটার ফাইব্রয়েডটা তো একদিনে তৈরি হয়নি, এটি আমার একটি প্রশ্ন ছিল মনের মধ্যে। কারণ সাধারণত দেখা যায় যে এই ধরনের ফাইব্রয়েড যখন একটা মাঝারি অবস্থায় থাকে ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন, ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা যারা অবস্টেট্রিশিয়ান আছি আমরা কিন্তু এটি রিমুভ করে দিয়ে চলে আসার ব্যবস্থা করি। এখন এটা আসলে উনি জানিয়েছিলেন কিনা ওনার চিকিৎসককে যে এমন একটি টিউমার ওনার আছে, এটি একটি বড় বিষয়। আর 4 মাসের মধ্যে তো আসলে একটা ফাইব্রয়েড 10 সেন্টিমিটার হওয়ার কথাও না, আমার হিসেবে এটি আগেই ছিল। তো এখন অপারেশন ছাড়া কোনো উপায় আছে কিনা ওনাকে একটু আশ্বস্ত করতে চাই। যেমন কিছু রোগী ছিলেন আমাদের 12 সেন্টিমিটার 14 সেন্টিমিটার এরকমও ফাইব্রয়েডের সাইজ দিয়ে আমাদের কাছে এসেছিলেন। কিছু ইনজেকশন এবং ওষুধের কম্বিনেশন এখন আছে বাংলাদেশে, যেগুলো প্রয়োগ করলে টিউমারের সাইজটিকে ছোট করে আনা যায়। যেমন আমার কাছে একজন রোগী ডেলিভারি হয়েছিল, কিন্তু ডেলিভারির দেখা গেছে যে তার 8 মাস পরে তার ফাইব্রয়েড ডেভেলপ করেছিল এবং খুব বড় করে ফাইব্রয়েডটা হয়ে গিয়েছিল। তো দেখা গেছে যে ওষুধ এবং ইনজেকশনের কম্বিনেশন একটা সাইজকে 4-5 সেন্টিমিটার কমায় আনা যায়। 10 কে যদি আমরা 5-এও আনতে পারি, 5-এ না আনতে পারলেও 6 পর্যন্ত যদি আনতে পারি, তাহলেও কিন্তু অপারেশনটাকে অনেক ডিলে করা যাবে। অপারেশনকে যেহেতু ডিলে করা যাবে, সেকেন্ড প্রেগন্যান্সি যখন হবে তখন সিজারিয়ান সেকশন যদি হয় ডেলিভারি, ওই সময় একসাথে দুটো অপারেশন সম্পন্ন করা যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি একান্তই ফাইব্রয়েডের জন্য অপারেশন দরকার হয়, ওষুধ ইনজেকশনে কাজ না হয়, তবে অবশ্যই আসলে 6 মাসের আগে নয়, 1 বছর হলে আরো ভালো হয়। এবং যদি সেকেন্ড বেবির কথা চিন্তা করছেন সেটা আসলে 2 বছর পরে, তার আগে না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আলমগীর হাসান প্রশ্ন করেছেন জুনায়েদের জন্য, যার বয়স 12 বছর, তার রাত হলে খুব শুকনো কাশি হচ্ছে, সমাধান চেয়েছে, অনেকবার প্লিজ লিখেছে আমাদের। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। 12 বছর বয়সের এই সময় কিন্তু আসলে কাশি হচ্ছে, যেহেতু একটু ঠান্ডা পড়ে গিয়েছে আসলে, আবার ধুলাবালিও বাড়ছে, সুতরাং আপনাকে এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে যে কেন কাশিটা হচ্ছে। এটা যদি আপনি বের করে সেটা সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার বারবার কাশিটা হবে না, আবার অহেতুক ওষুধও খেতে হবে না। সুতরাং আমরা প্রতিদিন বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধুঁয়ালি থেকে দূরে থাকা, এবং কোনো খাবারে যদি তার এই ধরনের সমস্যা হয়ে থাকে সেটা একটু আসলে খুঁজে বের করতে হবে, যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, এগুলিতে হচ্ছে কিনা একটা ফুড ডায়েরি মেনটেন করে সেই ফুডটা যদি আপনি একটু অ্যাভয়েড করতে পারেন, দেখা যাবে যে বাচ্চার এই জিনিসগুলো হচ্ছে না। শুকনো কাশির ক্ষেত্রে সালবিটামল খুব ভালো কাজ করে 12 বছর বয়সে। তবে আপনি ডোকোপা এই সিরাপটা খাওয়াতে পারেন বাচ্চাকে, 2 চামচ সকালে, 2 চামচ রাতে, আপনি 10 থেকে 15 দিন একটু খাওয়াবেন। যদি দেখা যায় না একটু সর্দি বা একটু গলায় কেমন জানি করছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি টোফেন সিরাপটা একটু খাবেন, 2 চামচ করে সকালে, 2 চামচ রাতে। এছাড়া মোনাস খাওয়াতে পারেন, 5 মিলিগ্রাম চুষে খেতে পারবে, 5 মিলিগ্রামের ট্যাবলেট, সেটা একটু লেন্দি খাক, সে 1-2 মাস একটু খাক। তাহলে এইগুলো জিনিসগুলো একটু মেনটেন করলেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, কাশির একদমই ভালো হচ্ছে না, অনেকদিন চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইনহেলার প্রয়োজন রয়েছে। যদি এই ওষুধগুলো খাওয়ার পরও দেখা যাচ্ছে 7 দিন 10 দিনও যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চাকে অ্যাজমাসল ইনহেলার 2 পাফ করে দিনে 3 বার, সে সাথে বেক্সিট্রল একটা ইনহেলার রয়েছে, সেটা 250 মাইক্রোগ্রাম, সেটা 2 পাফ সকালে, 2 পাফ রাতে। আপনি পুরো শীতকাল জুড়ে ফেব্রুয়ারি পর্যন্ত এইটা চালিয়ে যাবেন। আর যেটা অ্যাজমাসল বললাম সেটা 10 থেকে 15 দিন, যেই কয়দিন কাশি থাকে। কিন্তু যেই দুটো ইনহেলার বললাম সেটা এখন নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওষুধগুলোতে যেগুলো দিলাম তাতে ভালো হয়ে যায়। সেগুলো কাজ না হলে তারপর ইনহেলার কিনবেন, এবং আমি আশা করি ওষুধেই ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফাজ্জামান, অনেকেই আমাদের প্রতিদিন প্রশ্ন করেন যে স্টেন্টিং করার পর কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। একজন জানতে চেয়েছেন নামাজ পড়া যাবে কিনা, স্বাভাবিক নিয়মে দেশীয় মুরগি, হাঁস খাওয়া যাবে কিনা, সাধারণ মাছ খাওয়া যাবে কিনা, ইলিশ মাছের ডিম খাওয়া যাবে কিনা, চীনাবাদাম, ব্যায়াম করা যাবে কিনা, হাঁটা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়দেব চাঁদপুর থেকে বলছি। জি। আমার কিডনি 1.8 আজকে 10 বছর ধরে 1.8, 1.7,
জি এরকম থাকে জি আজকে 10 বছর ধরে। জি ভালো থাকে তো, আমার বাড়েনি, 10 বয়স বছর হলো নিয়ন্ত্রণ 70 করেছেন। আমার বয়স হলো 70, জি বুঝছেন? জি আমার ওখানে এই ডায়াবেটিস ধরা পড়ছে। আচ্ছা, কবে ধরা পড়লো? ডায়াবেটিস হলো খাওয়ার আগে 6, খাওয়ার পরে 8। আমি ইন্স্যুরেন্স লইতেছি, কিন্তু আমি ইন্স্যুরেন্স লইতে পারি না এই বয়সে। আমাকে আপনারা 4 জনে আমাকে একটা যুক্তি করে একটা ট্যাবলেট দিবেন আমার জন্য। আর আমি কিডনির ওষুধ খাইতেছি কি খাচ্ছেন কিডনির ওষুধ? ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়া সেই ওষুধ শুধু চলতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার কিডনি ভালো আছে, তো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি 6 আর 8, আপনার বয়স যেহেতু 70, এই বয়সে 6 8 ঠিক আছে। তারপর প্রফেসর মোস্তফা জামান, আমি একটু প্রশ্ন, তিনি কি কোনো ওষুধ খাচ্ছেন কিনা ডায়াবেটিসের জন্য এবং তার উচ্চ রক্তচাপ আছে কিনা? ইন্স্যুরেন্স লইতেছি স্যার, উনি ইনসুলিন নিচ্ছেন। ইনসুলিন কিন্তু ইন্স্যুরেন্স লইতে পারি না আমি, আমার খুব অসুবিধা হয়। আচ্ছা, উনি ইনসুলিন, আমি একটা ট্যাবলেট যদি দেন তো আমার জন্য ভালো হয়। জি ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। ইনসুলিন ডোজ কত নেন? ইনসুলিনের কোন ইনসুলিন নিচ্ছেন, কত ডোজ নেন? 10 8, রাত্রে 8, সকালে 10। সকালে 10। জি, আপনার কি উচ্চ রক্তচাপ আছে কিনা? হ্যাঁ আছে, আমার প্রেসার আছে। প্রেসার হইলো 120 80, 120 80। ওষুধ খাইতেছি 2 বেলা। কি ওষুধ খাচ্ছেন 2 বেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ওষুধ খাচ্ছেন? স্যার আমি ওষুধগুলা ইংরেজিতে লেখা, আমি তো জানি না, আমাদের ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারে দিয়েছে। বুঝতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আপনি আপনার যে 70 বছর বয়স, সেই অনুযায়ী আপনি আপনার যতখানি বলেছেন আমরা অত্যন্ত খুশি এবং খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। এবং আপনি আমাদের সাথে যুক্ত হবার জন্য এত বয়সে আমরা সত্যি আনন্দের সাথে আপনাকে প্রশ্নের পরামর্শ দিচ্ছি। যে প্রথমে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার শারীরিক যে অবস্থা বলেছেন, বিশেষ করে ডায়াবেটিসের যে অবস্থা বলেছেন খুবই ভালো। জুবায়ের বলছিলেন, কারণ যে আপনার 6 এবং 8 খাবার আগে পরে আমরা বলবো যথেষ্ট ভালো। তবে যেহেতু ইনসুলিন ব্যবহার করছেন, আপনি ইনসুলিন ব্যবহার করতে পারলে ভালো। তবে আপনার ইনসুলিন মাত্রা কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আপনি 30-70, যেহেতু 2 বেলা নিচ্ছেন, হয়তো মিক্সড ব্যবহার করছেন 30-70, সেটি আমরা 2 বেলা দিই। এবং সকালে 10, রাতে 8। যদি এটি আপনার পক্ষে খুব কষ্ট হয়, আমরা বলবো ট্যাবলেট জার্ডিয়ান 25 মিলিগ্রাম প্রতি সকালে আপনি একটি খাবেন। আমরা চেষ্টা করব আপনাকে ইনসুলিনের বদলে ওষুধে রাখা যায় কিনা। এটি গেল প্রথম কথা। যদি এটিতে পুরোপুরি নিয়ন্ত্রণ না আসে, তখন আমরা এর সঙ্গে আরেকটি ট্যাবলেট যোগ করতে পারি। যেমন ধরেন ট্যাবলেট লিজেন্টা 5 মিলিগ্রাম রাতে খাবেন। আগে আপনি একটি খাবেন, সকালে জার্ডিয়ান যেটি বললাম 25 মিলিগ্রাম, এটি খেয়ে দেখেন। যদি এটিতে নিয়ন্ত্রণ হয়ে যায়, তাহলে আমরা বলবো আপনার ইনসুলিনের প্রয়োজন নেই। এবং আপনার দ্বিতীয় যে ওষুধটি বললাম ট্যাবলেটটি লিজেন্টা 5 মিলিগ্রাম, সেটির প্রয়োজন নেই। প্রথম থেকে আশা করি কাজ হবে। দ্বিতীয়ত, যে আপনার যে প্রেশারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, সেটিও আপনার প্রেশারের জন্য আশা করি ভালো আছে, কারণ 120/80 এটি অত্যন্ত ভালো। আমরা আমাদের ডায়াবেটিস রোগীদের, কিডনি সমস্যা রোগীদের সবসময় আমাদের টার্গেট থাকে সিস্টোলিক 130 এর নিচে এবং ডায়াস্টোলিক 85 মিলিমিটার মার্কের নিচে। আপনি সেদিক দিয়েও ভালো আছেন। এবং আপনার কিডনি গত 10 বছর যাবত সিরাম ক্রিয়েটিনিন 1.8 1.7, এটিও কিন্তু আমরা বলবো একটু বেশি থাকলেও এটি মাত্রার মধ্যে আছে। এ নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি একটু প্রোটিন জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য আমরা একটু কম খেতে বলি, এবং চিকিৎসক যেসব পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবেন। আমি বিশ্বাস করি আপনি আরো ভালো থাকবেন। প্রফেসর মোস্তফা জামান, দুঃখিত আপনাকে থামাচ্ছি। পরবর্তী প্রশ্নের উত্তরটা আমরা নিতে চাই, তবে একটা বিরতি আমাদের নিতেই হবে, আমাদের কাছে উপায় নেই। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবায়ের আপনাদের সাথেই আছি। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান একজন প্রশ্ন করেছিলেন, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না স্টেন্টিং এর পর। জি, আমি প্রথমে বলি যে একেবারে সংক্ষেপে জুবায়ের, আপনি আগে বলেছেন যে সময় কম। প্রথমে কি খাওয়া যাবে, আজকে আমি বলবো কি কি খাবেন না, কারণ এটি যেহেতু একটু লম্বা লিস্ট। প্রথম হলো যে আমরা বলে থাকি যে চর্বিযুক্ত খাদ্য কম খাবার, যেমন 4 পায়ের যে প্রাণীতে চর্বি বেশি থাকে, যেমন গরু, খাসি, সেগুলোতে একটু চর্বি বেশি থাকে।
আমরা দুপায়ের যেমন মুরগি, ফার্মের মুরগিতে একটু বেশি থাকে চর্বি, তবে আমরা মুরগির চামড়াতে কিন্তু চর্বি বেশি থাকে। এর সাথে আমরা যেটা বলে থাকি লিভার অথবা হাড়ের যে মজ্জা, এগুলোতে কিন্তু চর্বি বেশি থাকে। দুধের স্বর এগুলোতে কিন্তু বেশি থাকে, এগুলো আমরা খেতে বারণ করি। এবং বিশেষ করে এক কথায় বলে থাকি শাকসবজি, কাঁচা ফলমূল বেশি খেতে বলি। ছোট মাছ যত বেশি খেতে পারবেন, কই, পার্সে, শিং, বেলে, এগুলোতে কোনো ক্ষতি নেই, এগুলো আপনি যত ইচ্ছা খেতে পারবেন। আরেকটি বিষয় যেটা আমরা বলছি যে আমরা কিন্তু হাতে রিং পরানো, যদি হাতে রিং পরাই, আমরা জিজ্ঞাসা করেছেন যে আসলে সেজদা দেওয়া যাবে কিনা, ব্যায়াম করা যাবে কিনা। আমরা যেদিন হাতে রিং পরাই সেদিন থেকে হাঁটাহাঁটি করতে বলি। যদি পায়ের কুচকিতে মাধ্যমে রিং পরাই তাহলে আমরা পরের দিন থেকেই বলি যে হাঁটাহাঁটি করে বাথরুম যেতে পারবেন। অর্থাৎ আমরা হাঁটাহাঁটি করতে পারলে, ব্যায়াম করতে পারলে সাধারণত পরের দিন থেকে, অর্থাৎ হাতে রিং পরালে হাতের মাধ্যমে সেই দিন থেকেই হাঁটাহাঁটি করতে বলি, এতে বাধা নেই। তবে যেদিন আমরা ছুটি দিয়ে দিই 2 দিন বা 3 দিন পরে, আমরা হাঁটাহাঁটি করে কখনোই বলি না বেশি দিন শুয়ে থাকেন, হাঁটতে বলি। এবং নামাজ পড়তে অনেকে দেখেন যে ভয় পায়, দেখে রিক্সায় উঠে বুকে হাত দিয়ে দিয়ে যে রিং সরে যাবে কিনা। এটা একটা অমূলক ধারণা, কখনোই রিং ডিসপ্লেসমেন্ট হয় না, এটি আমাদের ধারণাতে নেই, মানুষজনের এক ধরনের অমূলক ধারণা। সেই জন্য সিজদা দিলেও অনেকের ধারণা এই রিংটি হয়তো সরে যেতে পারে, এটি কিন্তু একেবারে ভুল ধারণা। সুতরাং সিজদা দিতে পারবেন, নামাজ পড়তে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন। শুধুমাত্র ভারোত্তোলন যেটা আমরা বলি, বাচ্চা কোলে নেওয়া, গাড়ি ড্রাইভিং, এগুলো আমরা 6 মাস পরে করতে বলি। বাকি যে হাঁটাহাঁটি সমতল ভূমিতে প্রতিদিন হাঁটবেন, কোনো অসুবিধা নেই, ভালো। এবং আস্তে আস্তে হাঁটার পরিমাণটি বাড়াতে হয়। গাড়ি যেমন স্টার্ট আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে গাড়িটি একটু আমরা জোরে দেই, হাঁটার স্টাইলটি এরকম, আস্তে আস্তে হাঁটবেন, একটু একটু বাড়াবেন, আবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কমাবেন এই গতিটি। আমি মনে করি যেহেতু সময় কম, আরো অনেক অ্যাডভাইস আছে, পরামর্শ আছে, যেহেতু আজকে সময় কম, আপাতত এতটুকু বলছি। আরেকদিন বলবো আমরা কি কি খাবেন, এটা আরেকদিন বলবো। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন কি করা যাবে কি করা যাবে না। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল। নূর জান্নাতি আমাদেরকে ফলো আপ জানিয়েছেন তার ছেলের জন্য, যার বয়স 4 মাস 19 দিন, বিএম ব্রেস্ট মিল্ক খায় এবং 6 দিন আগে এখানে পরামর্শ চেয়েছিলেন, আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম জিঙ্ক সিরাপ আর স্যালাইন খাওয়াতে বলেছিলাম। 6 দিন খাইয়েছেন কিন্তু এখনো সবুজ পিচ্ছিল পায়খানা হচ্ছে, দিনে 4 থেকে 5 বার করছে। এখন কি করতে পারি, পরামর্শ চেয়েছেন সংক্ষেপে ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে আমরা ডায়রিয়া বলতে যেটা বুঝি, আপনাকে প্রথমে ধন্যবাদ যে আপনি আমাদের প্রতি আস্থা রেখে আবার প্রশ্ন করেছেন। ডায়রিয়া হচ্ছে একটা বেশি পরিমাণ, ধরেন 1 বাটি একদম পাতলা পায়খানা, এমন পায়খানা যারা পানি শূন্যতা হয়ে যাচ্ছে। পানি শূন্যতা কিভাবে বুঝবেন? চোখ যদি ভেতরের দিকে ঢুকে যায়, জিহ্বা শুকিয়ে যায়, যার প্রস্রাব যদি কমে যায়, সেগুলো যদি না থাকে, তার ওজন যদি ঠিক থাকে, অন্য সবকিছু ঠিক থাকে, আমি কিন্তু বলেছিলাম এখন সুনির্দিষ্ট ভাবে যদি বুকের দুধ খেয়ে থাকে তাহলে পায়খানার রং সবুজ, হলুদ, লাল, নীল, বেগুনি, যা ইচ্ছা হোক না কেন, এটা একদমই স্বাভাবিক। আপনি আর পায়খানাটার রং কি সেটা নিয়ে একদমই ভাববেন না, সেটা কি পিচ্ছিল হচ্ছে না শক্ত হচ্ছে, সেটাকে আম যাচ্ছে। যারা বুকের দুধ খায় তাদেরকে এটা নিয়ে একদমই ভাবতে হবে না। সুতরাং কোনো ওষুধের আসলে প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। এবং আপনার খাওয়া দাওয়ারও কিন্তু কোনো ধরনের বিধি নিষেধ নেই, আপনি যা খাওয়াচ্ছিলেন তাই খাওয়ানো যায়, এটা নিয়ে একদমই ভাববেন না। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। রুবি আমাদের প্রশ্ন করেছে, তার বয়স 24, 4 মাস যাবত বেবি ট্রাই করছেন, বিয়ের 5 বছর বয়স হয়েছে, গত 2 মাসের সময় তার মিসক্যারেজ হয়, তার প্রি প্রেগনেন্সির জন্য ডাক্তার দেখিয়েছেন, চেক আপ করেছেন, রিপোর্ট সব নর্মাল, TSH 1.6, আল্ট্রাসাউন্ড নর্মাল, ইউরিন নর্মাল, প্লাজমা গ্লুকোজ র্যান্ডম 7.07, জিঙ্ক 20 এবং ফলিক অ্যাসিড খাচ্ছেন, কনসিভ করতে পারছেন না। কি করণীয় ডাক্তার শারমিন আব্বাসী? কনসিভ করতে না পারলে আসলে যে ইভালুয়েশনগুলো লাগে, আমাদের সেরাম TSH লেভেলটা দেখা, একটা আল্ট্রাসাউন্ড করে দেখা যে ইউট্রাসে কোনো প্রবলেম আছে কিনা। তারপরেও যদি কনসিভ না করেন তাহলে হয়তো অনেক সময় ল্যাপ্রোস্কোপির প্রয়োজন হতে পারে। এবং প্রতিদিনই আমরা বলি যে হাজবেন্ডের ইভালুয়েশন খুবই দরকার, ওনার OGTT, ওনার সেরাম TSH এবং ওনার সেমেন অ্যানালাইসিস, সকল রিপোর্ট ভালো থাকার পরে যদি প্রেগন্যান্সি না হয় ন্যাচারালি, তখন কিন্তু আমরা বাচ্চা হওয়ার ওষুধ দেওয়া শুরু করি। এই ওষুধটি আমরা মুখে দিই প্রথম 3 মাস, না হলে পরে ইনজেকশনের মাধ্যমে আমরা দিই 3 মাস, 6 মাস। 6 মাসের পরে আসলে ওভুলেশন ইন্ডাকশন দেওয়া যায় না। তারপরে যেটি ট্রাই করতে হয় সেটি হচ্ছে ল্যাপ্রোস্কোপি করে দেখা, টিউব কোথাও বন্ধ আছে কিনা, তাহলে টিউব খুলে দেওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় খুলে দেওয়া যায়, অনেক সময় যায় না। যদি না যায় তখন আমাদেরকে অন্য পথে যেতে হয়, যেটাকে বলা হয় টেস্ট টিউব বেবি। আর হাজবেন্ডের যদি বীর্যে কোনো সমস্যা থাকে অথবা ওনাদের অন্য কোনো সেক্সুয়াল অ্যাক্টে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অনেক সময় IUI মতো যে প্রসিডিউর গুলো আছে সেগুলোকে আসলে আমাদেরকে করতে হয়। এখন ওনাকে আমি বলবো যে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে, জেনারেল OB/GYN-এর কাছে না যে আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান, সে স্পেসিফিকলি পথে আপনাকে একদম সুনির্দিষ্ট পথে হাঁটাবে এবং যা যা লাগবে তা করে দিবে। আর যে রিপোর্টগুলোর কথা বললাম এগুলো একটু জানালে হয়তো পরবর্তী ফলো আপটা আমরা দিতে পারবো। TSH আমাদের জানিয়েছিলেন ডাক্তার শারমিন আব্বাসী, TSH জানিয়েছেন 1.66, নরমাল আছে, অতএব ওই দুটোতে ঝামেলা নেই। আল্ট্রাসাউন্ড রিপোর্ট এবং হাজবেন্ডের রিপোর্ট জানালে হয়তো ফার্দার প্রসিডটা করা যাবে।
আর সাধারণত ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগটা আমরা দেই মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে। অতএব ওই রিপোর্টগুলো জানিয়ে ওই টাইম হিসাবে যদি ফোন করেন অথবা আমাদের ফেসবুক পেজে যদি আপনারা একটা মেসেজ ছাড়েন তাহলেও কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারবো। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল, প্রফেসর মোস্তফা জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই, সবাই সচেতন থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।